হাই স্টুডেন্ট, আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বেশি সময় আজকে নষ্ট না করে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তার পরের টপিকসে চলে যাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম যুক্তি। যুক্তি কয় প্রকার বলেছিলাম? যুক্তি বলেছিলাম দুই প্রকার। কি কি? না, আরোহ যুক্তি। আরোহ যুক্তি এর উদাহরণ দিয়েছিলাম, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে একটা কথা বলি, রাম শ্যাম যদু ছাড়া যে কোনো নাম তোমরা দিতে পারো, ওটা কোনো যায় আসে না। আর একটা যুক্তি হচ্ছে অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি এটা গতকাল দুটো উদাহরণ দিয়েছিলাম আগের বারে। প্রথম উদাহরণটা ছিল সকল মানুষ হয় মরণশীল। রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এইটা একটা দিয়েছিলাম। আর দু নম্বর একটা উদাহরণ দিয়েছিলাম, কোন পশু নয় পাখি, অতএব কোন পাখি নয় পশু। আজকে আমরা আলোচনা করব যে আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি কি, অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি কি, এদের মধ্যে পার্থক্য কি কি আছে সব বলছি, একটা একটা আলোচনা করছি, তোমরা শোনো। প্রথমে আমি আরোহ যুক্তির বৈশিষ্ট্যে যাচ্ছি। বৈশিষ্ট্য দেখো, একে এখানে এক, এখানেও তাই, এখানে বৈশিষ্ট্য, এটা হচ্ছে অবরোহের বৈশিষ্ট্য, এখানে ওই এক দুই করে চলে যাবো। প্রথম আমি আগের দিন যেটা বলেছিলাম তোমাদেরকে, যে আরোহ যুক্তি হচ্ছে এক প্রকার মাধ্যম যুক্তি। কেন বলতো? কেন বলা হয় না, যে যুক্তির সিদ্ধান্তটি একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। দেখো, আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম এইগুলোর নাম হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য। এইটা একটা আশ্রয় বাক্য, এটা একটি আশ্রয় বাক্য, এটা একটি আশ্রয় বাক্য, এইটি শুধু সিদ্ধান্ত। তাহলে যে যুক্তির সিদ্ধান্তটি একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় বা পাওয়া যায় তাকে বলা হয় মাধ্যম যুক্তি। তাহলে আরোহ যুক্তি হচ্ছে মাধ্যম যুক্তি। এরপর আমরা চলে যাচ্ছি অবরোহ যুক্তি। অবরোহ যুক্তির উদাহরণ দুটো দিয়েছি এই কারণে যে এখানে দেখো এর সিদ্ধান্তটি একাধিক আশ্রয় বাক্য থেকে, দুটি আশ্রয় বাক্য থেকে পেয়েছি। আবার এখানে একটা উদাহরণ দেখো, এখানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি পেয়েছি। তার মানে অবরোহ যুক্তি মাধ্যম হতে পারে, মাধ্যম বা অমাধ্যমও হতে পারে, মানে এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পেতে পারি, আবার একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পেতে পারি। এই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো, এইটা যদি সারা পৃথিবী হয়, এটা মনে করো সারা পৃথিবী, এতে মনে করো 100 জন মানুষ বাস করছে। এবারে আমি বললাম যে রাম হয় মরণশীল, এর মধ্যে যে কোনো একজন, সেইটার বেশি বিস্তার না পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল, এইটা বেশি বিস্তার? তাহলে এর বিস্তৃতি এর থেকে কম। তার মানে আরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সর্বদাই বেশি ব্যাপক হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আবার বলছি, আরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্যের তুলনায় সর্বদাই বেশি ব্যাপক হবে। তাহলে ওইটা আমরা একটু লিখে নিই। কি লিখবো না, আশ্রয় বাক্য থেকে আশ্রয় বাক্যের
তুলনায় তুলনায় বেশি ব্যাপক হবে। এখানে কি আছে, 2 নম্বরে কি আছে, অবরোধ যুক্তির ক্ষেত্রে এখানে সিদ্ধান্ত, এখানে দেখো আশ্রয় বাক্যে সকল মানুষ সম্বন্ধে বলা আছে, সকল মানুষের মরণশীল, কিন্তু সিদ্ধান্ত দেখো একটি মানুষ সম্বন্ধে, রাম হয় মরণশীল। তার মানে এখানে আশ্রয় বাক্য বেশি ব্যাপক, সিদ্ধান্ত কম ব্যাপক। বা এরকম হতে পারে কোনো পশু নয় পাখি, অতএব কোনো পাখি নয় পশু। এখানে আশ্রয় বাক্যের বিস্তৃতি যতটা, সিদ্ধান্তের বিস্তৃতি সেম, একই। সেই জন্য অবরোধ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের থেকে কম ব্যাপক হবে অথবা সমব্যাপক হবে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। তাহলে আমরা এখানে লিখবো কি না, এই অবরোধ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় কম বা সমব্যাপক হবে। দুটো বৈশিষ্ট্য হলো। এরপর আমরা 3 নম্বর বৈশিষ্ট্য যাব। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলা হয়েছে না, আরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো প্রসক্তি সম্বন্ধ থাকে না। প্রসক্তি কি না, যে যুক্তি আশ্রয় বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হয় না, সেই যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটা আমরা ডিমান্ড করি। দেখো আরোহ যুক্তির ক্ষেত্রে আরো একবার বলছি, যে যুক্তির আশ্রয় বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না, তখন আমরা বলি সেই যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। আরোহ যুক্তির ক্ষেত্রে কেন প্রসক্তি সম্বন্ধ নেই না, দেখো আরোহ যুক্তির তোমরা হয়তো বলবে কেন রাম হয় মরণশীল এটা সত্য, শ্যাম হয় মরণশীল সত্য, যদু হয় মরণশীল সত্য, অতএব সকল মানুষ হয় মরণশীল এটাও সত্য, তাহলে আশ্রয় বাক্যগুলো সত্য, সিদ্ধান্ত সত্য, তাহলে মিথ্যা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে মিথ্যা হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ তোমাদের বলতে পারি, আমি বললাম যে মেদিনীপুরের কাকগুলি হয় কালো, পুরুলিয়ার কাকগুলি হয় কালো, কলকাতার কাকগুলি হয় কালো, মেদিনীপুরের কাকগুলি হয় কালো, অতএব সমস্ত কাক হয় কালো। দেখো মেদিনীপুরের কাক কালো এটা সত্য, পুরুলিয়ার কাক কালো এটাও সত্য, মেদিনীপুরের কাক কালো এটাও সত্য, কলকাতার কাক কালো এটাও সত্য, কিন্তু সকল কাক হয় কালো এটা সত্য নয়। তোমরা জানো সাউথ আফ্রিকা বা পৃথিবীর বিভিন্ন জঙ্গল আছে যেখানে আমরা সাদা কাকের উপস্থিতি লক্ষ্য করি। তার মানে আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্ত অনেক সময় মিথ্যা হয়ে যেতে পারে। তাহলে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে পারে মিথ্যা হতে পারে, সেই যুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি না যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। তাহলে আরোহ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো আরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই। তাহলে এইটা হচ্ছে আমরা কি লিখবো, যে এখানে প্রসক্তি সম্বন্ধ নেই। কিন্তু অবরোহ যুক্তির আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের প্রসক্তি সম্বন্ধ অবশ্যই আছে। এখানে আশ্রয় বাক্য যদি সত্য হয়, সকল মানুষ হয় মরণশীল এটা যদি সত্য হয়, রাম হয় মানুষ এটা যদি সত্য হয়, তাহলে রাম হয় মরণশীল, রাম মরবে এটা নিশ্চিত সত্য। সেই জন্য অবরোধ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। এখানে প্রসক্তি সম্বন্ধ আছে, আমি শর্টে লিখছি বোর্ডে জায়গা কম বলে। এরপরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি যে আরোহ যুক্তির সিদ্ধান্তটি আগেই বললাম সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তার মানে সিদ্ধান্তটি সম্ভাবনামূলক। সেজন্য আরোহ যুক্তির বিশেষণ হচ্ছে সম্ভাব্য, whereas অবরোধ যুক্তির সিদ্ধান্ত কিন্তু বৈধ বা অবৈধ হতে পারে। এখানে কোনো সম্ভাবনা নেই, এখানে বৈধ হবে, হয় ভ্যালিড আদারওয়াইজ ইনভ্যালিড, এখানে বৈধ বা অবৈধ হবে। তাহলে আরোহ যুক্তির ক্ষেত্রে কি লিখবো না, এর বিশেষণ হবে
বিশেষণ বিশেষণ হবে সম্ভাব্য, সরি দন্ত সম্ভাব্য। আর এখানে এই বিশেষণ অবরয়ের বিশেষণ হবে বৈধ বা অবৈধ। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলি যে স্যার আপনি কেন এত বৈশিষ্ট্য লেখাচ্ছেন, এত তো নম্বর থাকে না, এখানে এমসিকিউ আর শর্ট প্রশ্ন থাকে, তাহলে আপনি এত করাচ্ছেন কেন? কিন্তু এইগুলো থেকেই তোমাদের প্রশ্ন করবে, তোমাদের প্রশ্ন থাকবে যে কোন যুক্তির মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, বৈধ অবৈধ হতে পারে কোন যুক্তি, তখন তোমাকে লিখতে হবে অবরোধ যুক্তি, বলতে হবে অযুক্তির আশ্রবাক্য সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। এই বৈশিষ্ট্যগুলো জেনে থাকলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি আরো একবার তোমাদেরকে বলে নেই আরো যুক্তি কাকে বলে। দেখো এবার ডেফিনেশনটা কত সোজা হয়ে গেল। এই দুটো পয়েন্টের উপর, কি পয়েন্ট না, আরো যুক্তি এক প্রকার মাধ্যম যুক্তি, কেন না একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়। আর 2 নম্বর পয়েন্টটা কি আছে না, এখানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত, আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হবে, আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তটি বেশি ব্যাপক হবে। এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আরো যুক্তি কাকে বলে সংজ্ঞা দেওয়া যাবে। কি দেখো আমি কিভাবে দিচ্ছি, এটা কার ভাগ, আরো যুক্তি কার ভাগ না যুক্তির ভাগ। তাহলে শুরু করব যে যুক্তি দিয়ে। যে যুক্তির সিদ্ধান্তটি একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, তার মানে আমি এই কথা বললাম, যুক্তির ভাগ, যে যুক্তির সিদ্ধান্তটি একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, মানে এই কথাটি বললাম, এবং যে যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় সর্বদাই বেশি ব্যাপক হয়, হাইফেন দিয়ে সেই যুক্তিকে আরোহ যুক্তি বলে। যদি তুমি একটা উদাহরণ দিয়ে দেবে, হয়ে গেল কমপ্লিট। অবরোহ যুক্তি কাকে বলে, ওই সেম ওই দুটো বৈশিষ্ট্য, এইটা আর এইটা, এই দুটি 1 নম্বর 2 নম্বর এই দুটি বৈশিষ্ট্যের উপর কিন্তু এর সংজ্ঞা মনে থাকবে সহজেই। কার ভাগ, যুক্তির ভাগ। যে যুক্তির সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়। তোমরা দেখেছো এখানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পেয়েছি, আবার এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পেয়েছি। তাহলে যে যুক্তির সিদ্ধান্তটি একটি বা একাধিক আশ্রয় বাক্য থেকে পাওয়া যায়, তার মানে এই কথাটা বললাম, এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক হবে অথবা সমব্যাপক হবে, হাইফেন দিয়ে সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি। এবার তোমরা যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব যে ধরো এখানে পার্থক্য বললো, আরো যুক্তি বা অবরোহ যুক্তির দুটো পার্থক্য লেখো। 1 নম্বর প্রশ্ন বললো দুটো পার্থক্য দাও, তোমরা দিয়ে দিবে এই বৈশিষ্ট্যগুলো থেকেই দেবে যে আরো যুক্তি এক প্রকার মাধ্যম যুক্তি, এর পাশে লিখবে অবরোহ যুক্তি, মাধ্যম বা মাধ্যম দুই হতে পারে, পার্থক্য হয়ে গেল। আরেকটা বলবে কি, আরো যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই আশ্রয় বাক্যের থেকে বেশি ব্যাপক হবে, এটা একটা বৈশিষ্ট্য। এর লিখবে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হবে না, এটা ভেঙে দিবে, অর্থাৎ আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তটি কম বা সমব্যাপক হবে। দুটো পার্থক্য হয়ে গেল। আরো দিতে পারো, ধরো এটা ভুলে গেলে, এটা মনে আছে যে আরো যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই, এটা দিতে পারো। এখানে লিখতে পারো অবরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। তাহলে আমার পার্থক্য হয়ে গেল। কতগুলো প্রশ্ন এখানে হলো দেখো। যুক্তি কাকে বলে আগের দিন বলেছি, অনুমানের লিখিত রূপকে যুক্তি বলে। যুক্তি কয় প্রকার, আরো যুক্তি অবরোহ যুক্তি। আরো যুক্তি কাকে বলে এক্ষুনি সংজ্ঞাটা বললাম। যদি বলে তার দুটো বৈশিষ্ট্য লিখো, এই দুটো বৈশিষ্ট্য লিখে দিবে। আর যদি বলে অবরোহ যুক্তি কাকে বলে সংজ্ঞা হয়ে গেল, বৈশিষ্ট্য কাকে বলে এইগুলোর মধ্যে যে কোনো দুটো দেবে। আর যদি বলে আরো যুক্তি এবং অবরোহ যুক্তি দুটি পার্থক্য দাও, তখন এই দুটো বৈশিষ্ট্য এরকম ভাগ করে পার্থক্য দিয়ে দিবে। ঠিক আছে, এরপর আমি পরের বিষয়ে আলোচনা করছি। হ্যাঁ, এবার যেটা বলবো যে অনেক সময় প্রশ্ন আসে যুক্তি ও যুক্তির আকার। আকার বলতে কি বোঝো? আমি আগে উদাহরণগুলো দিচ্ছি, দিয়ে আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যুক্তি কাকে বলে,
যুক্তি হচ্ছে যে অনুমানের লিখিত রূপকে যুক্তি বলে, আগে বলেছি। আর যুক্তির আকার কাকে বলে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন প্রায়শই আসে, প্রায় প্রতি বছর আসে। যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির গঠন কাঠামোকে বা গঠন বিন্যাসকে। এটা উদাহরণ দিয়ে আমি দেখে নিচ্ছি। যেমন ধরো কোন পশু নয় পাখি, অতএব কোন পাখি নয় পশু। এইটা হচ্ছে তোমার যুক্তি। আর যুক্তির আকারের উদাহরণ হচ্ছে কোন এস নয় পি, দেয়ারফর কোন পি নয় এস। আরো অজস্র আছে। মানে যুক্তির যে গঠন বিন্যাস তাকেই বলা হয় যুক্তির আকার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব সত্যতা এবং বৈধতা বলতে কি বোঝো। প্রথমে আমি বৈধতা আলোচনা করছি, যে বৈধতা বলতে কি বোঝো। বৈধতা বলতে কি বোঝো? একটু আগে বললাম যে বৈধ এবং অবৈধ এই দুটো বিশেষণ কোন যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়? অবরোধ যুক্তি। আরো কিন্তু নয়, আরো হচ্ছে সম্ভাব্য। তাহলে এখানে কি বলবো যে বৈধতা কাকে বলে? প্রথমেই আমার মাথায় রাখতে হবে যে বৈধ বা অবৈধ বা বৈধতা এবং অবৈধতা এই দুটো বিশেষণ প্রয়োগ করা হয় কেবলমাত্র ডিডাকটিভ বা অবরোধ যুক্তির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ধরো আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এইবারে এই যুক্তিটি বৈধ। তোমরা বলবে স্যার আমরা তো কিছু বুঝতে পারছি না, বোঝা সম্ভব নয়। এটা আছে 5ম অধ্যায় 5th চ্যাপ্টার। শুধু এইটুকু জেনে রাখো কোন যুক্তি কখন বৈধ হয় আর কখন অবৈধ হয়। প্রত্যেকটা যুক্তির ছোট ছোট ভাগ আছে। যেমন ধরো আবর্তন আছে, বিবর্তন আছে, অবরোধ যুক্তি আবর্তন, বিবর্তন, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়, অনেকগুলো ভাগ আছে। আবার প্রত্যেকের কিছু কিছু নিয়ম আছে। যে অবরোধ যুক্তি তার নিজস্ব নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করে, সেই অবরোধ যুক্তিটি বৈধ হবে। একেই বলে যুক্তির বৈধতা। তার মানে এই যে উদাহরণটা আমি দিচ্ছি, এটা একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এখানে নিয়মটি, এর 10টা নিয়ম আছে, সব নিয়মগুলি মেনেছে, তাই এটি বৈধ। তার মানে যুক্তির বৈধতা কাকে বলে না? প্রতিটি অবরোধ, প্রথমে তুমি লিখতে হবে তোমাকে যে বৈধতা এবং অবৈধতা এই দুটো বিশেষণ অবরোধ যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। প্রতিটি অবরোধ যুক্তি, তারপরে লিখবে প্রতিটি অবরোধ যুক্তির নিজস্ব কিছু নিয়ম আছে। যে অবরোধ যুক্তি তার নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করে সেই অবরোধ যুক্তি বৈধ, আর যে অবরোধ যুক্তি তার নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করে না সেই যুক্তিটি অবৈধ। বোঝা গেল? এই হচ্ছে বৈধতা এবং অবৈধতা। এবার এটা বৈধ কিভাবে হয়েছে সেটা কিন্তু পরে বুঝতে পারবে, পরবর্তীকালে, এখন নয়। এবারে আমরা আলোচনা করব যে সত্যতা ও মিথ্যাত্ব বলতে কি বোঝো। সত্যতা ও মিথ্যাত্ব বলতে কি বোঝো? দেখো, এই সত্যতা এই কথাটি এবং মিথ্যাত্ব এই কথাটি, এই দুটি বিশেষণ প্রয়োগ করা হয় বচনের ক্ষেত্রে, কোন যুক্তি নয়, আরোহ যুক্তিও নয়, অবরোহ যুক্তিও নয়, বচনের ক্ষেত্রে। তোমরা বলে বচন কি? আগের ক্লাসে বা এতদিন ছোটবেলা থেকে যা জেনে আসছে সেটা বাক্য, এখানে সেটাই বচন। কিছু পার্থক্য আছে, আমি পরের ভিডিওতে, পরের ক্লাসে আমি বোঝাবো। সেখানে 2য় অধ্যায়ে তোমাদের বচন সম্বন্ধে পরিষ্কার ধারণা দেওয়া আছে, আমি সব বুঝিয়ে দেবো। মানে এখন শুধু মাথায় একটুখানি মনে রাখো যে বাক্যের মতো। ঠিক আছে, তাহলে বচন মানে এই দুটো বিশেষণ বচনের ক্ষেত্রেই একমাত্র প্রয়োগ করা হয়। তাহলে সত্যতা বলতে কি বুঝবো বা মিথ্যাত্ব বলতে কি বুঝবো? যেমন ধরো আমি বললাম
যে অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। আমি যে এই বচনটা বললাম এটা বাস্তব জগতে সত্য না মিথ্যা? এটা সত্য, সত্যিই তো, অযোধ্যা পাহাড় পুরুলিয়া অবস্থিত, এই যে এটাকেই বলা হচ্ছে সত্যতা। তার মানে একটি বচনে যা বলা হবে, সেটা যদি বাস্তব জগতে সত্য হয় তাহলেই হবে, তাকে বলা হবে বচনটি সত্য। আর যদি বাস্তব জগতে মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে অযোধ্যা পাহাড় মেদিনীপুর জেলায় অবস্থিত, এটা মিথ্যা। তাহলে কি হলো না, একটি বচনে যা বলা হবে সেটা যদি বাস্তব জগতে সত্য হয় তাহলে এই বচনটি সত্য বলে দাবি করা হয়, আর যদি বাস্তব জগতের সাথে মিল না থাকে তাহলে বচনটি মিথ্যা। এরপরে আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বৈধতার সঙ্গে সত্যতার কি সম্পর্ক? দেখো আমি আরেকবার বলি, বৈধতা মানে কি, যে প্রত্যেকটা অবরোধ যুক্তির কিছু নিয়ম আছে, নিয়মগুলো মানছে কিনা এটা দেখা হবে, ওটা বাস্তব কিন্তু দেখা হবে না। বৈধতা মানে বাস্তবের কোনো সম্পর্ক নেই, সেখানে শুধু নিয়মটা, তার নিজস্ব কিছু নিয়ম আছে, পরে তোমরা জানবে সেই নিয়মটা সে মেনেছে কিনা, যদি মানে তাহলে বৈধ। আর সত্যতা মানে বাস্তবে সত্য কিনা। আমি একটা উদাহরণ সাহায্যে বলছি। ধরো সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এখানে দেখো, এখানে বৈধতা যদি বলি, বৈধতা মানে এর নিয়মগুলো মানছে কিনা, ওই যে বলেছিলাম এর 10টা নিয়ম আছে, সেইগুলো মানছে কিনা এটা দেখা হবে। এর বাস্তবে বচনটাতে বা বাক্যে কি বলা আছে ওটা দেখা হবে না। কিন্তু যখন বলবে যে এটা সত্য কিনা, তখন এই বচনটি বা এই বাক্যটি বাস্তবে সত্য কিনা দেখা হবে। তাহলে সত্যতা আর বৈধতা বুঝতে পেরেছো? এরপর প্রশ্ন হচ্ছে, তাহলে এই বৈধতা ও সত্যতার মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক আছে? এইটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এইটা অনেক সময় প্রশ্ন আসে যে বৈধতা এবং সত্যতার মধ্যে কি সম্পর্ক আছে। এই ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা ছক দেব, মানে ছকটা আমি দেখো তোমরা টুকবে। এখানে প্রথমে লিখছি বৈধ যুক্তি, আরেকটা লিখছি অবৈধ যুক্তি। ঠিক আছে, এবারে বৈধ যুক্তির ক্ষেত্রে আমরা দেখো আমরা 4টে ঘর টানবো, অবৈধর ক্ষেত্রেও টানবো, 4টে লাইন টানবো, ভালো করে দেখো। এবারে এই যে বৈধ যুক্তি, এর প্রথমটা ঘরটা লিখবো আশ্রয় বাক্য, বা আমি হেতু বাক্য লিখতে পারি, যুক্তি বাক্য লিখতে পারি। আচ্ছা ছোট্ট হয়ে গেল। আর এখানে লিখবো সিদ্ধান্ত, এখানে সিদ্ধান্ত। এবারে প্রশ্ন হচ্ছে যে বৈধ যুক্তি যদি আশ্রয় বাক্যগুলো সত্য হয় তাহলে সিদ্ধান্তটা কি হবে, সত্য হবে? বলছে হ্যাঁ সত্য হবে। বৈধ যুক্তির আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় সিদ্ধান্ত কি মিথ্যা হবে? বলছে না, হবে না। বৈধ যুক্তির আশ্রয় বাক্য, যে সকল মানুষের মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল, এই উপরেগুলো আশ্রয় বাক্য ছিল, শেষেরটা সিদ্ধান্ত। তো বলছে আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় সিদ্ধান্ত বলছে সত্য হবে। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে না। আবার আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্ত সত্য হতে পারে, আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। এবারে আমরা অবৈধ যুক্তিতে চলে যাব। এখানে ওইভাবে প্রথমে আমরা আশ্রয় বাক্য, তারপর লিখবো, তারপর সিদ্ধান্ত।
সিদ্ধান্ত। এখানে অবৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হতে পারে, আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। অর্থাৎ দেখো টি মানে হচ্ছে ট্রু বা সত্য, আর এফ মানে হচ্ছে ফলস বা মিথ্যা। এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা বলতে হবে না, যাই হোক আমি লিখে দিচ্ছি। টি মিন্স ট্রু বা সত্য, সত্য, আর এফ মিন্স ফলস বা মিথ্যা। তাহলে দেখো তোমরা দেখো অবৈধ যুক্তি কোনটা? অবৈধ যুক্তি যে যুক্তি তার নিয়মগুলো সে মানছে না, সে যুক্তিটা অবৈধ যুক্তি। তাহলে অবৈধ যুক্তি কাকে বলে? যে যুক্তি তার নিয়ম মানছে না, সে নিয়মগুলো আমি বলছি পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে। সেইরকম অবৈধ যুক্তি কিন্তু বলছে আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হতে পারে, আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যাও হতে পারে। আবার আশ্রয় বাক্যগুলো মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। তার মানে অবৈধ যুক্তির ক্ষেত্রে চারটে বিকল্পই সম্ভব। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আবার আশ্রয় বাক্যগুলি মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বৈধ যুক্তির ক্ষেত্রে একটি হবে না কেবল, কোনটা? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে, আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত কখনোই মিথ্যা হবে না বৈধ যুক্তির ক্ষেত্রে। কিন্তু দেখো আশ্রয় বাক্যগুলো মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন সংক্রান্ত আলোচনা হবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। আর তোমরা আজকের ভিডিওতেও অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরবর্তীকালে আমার ভিডিওগুলি সহজেই পেয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই ভুলে যাও না, লাইক কিন্তু করবে। ঠিক আছে?